স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখেন। শুরু করি। আসসালামু আমরা আলাইকুম স্যার। আমার হচ্ছে ওই পিসিতে ওই মাইক্রোফোন সমস্যা করতেছে, তাই ফোনে জয়েন করছি। আমার কথা যদি বলার প্রয়োজন হয় তাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। একটু দেখেন যে আপনাদের একজনের ভিডিও অন আছে, যে ভিডিওটা আপাতত একটু পজ করে রাখেন, তাহলে এটা হাইড হয়ে যায়। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম নেটওয়ার্ক টপোলজিস নিয়ে। আশা করি খেয়াল আছে আপনাদের সাথে। গতকালকে ল্যাব সেশন ছিল। ল্যাব সেশনে আমরা ইউজিং প্যাকেট ট্রেসার হাউ টু কানেক্ট ডিফারেন্ট ডিভাইসেস সেটা দেখছিলাম। এই যে ডিফারেন্ট ডিভাইসকে আপনারা কানেক্ট করবেন নেটওয়ার্কে, সেই ডিভাইসগুলি কোন স্ট্রাকচারে থাকবে, দ্যাট ইজ কল দ্য টপোলজিস। দ্যাট মিনস খুব সহজ কথা যদি বলেন, যে টপোলজি আপনাকে ডিফাইন করছে দ্য স্ট্রাকচার অফ দ্য নেটওয়ার্ক। মানে ডিভাইসগুলি কিভাবে কানেক্টেড থাকবে, তাহলে কি কিভাবে কানেক্টেড থাকতে পারে, সেটা নিয়েই আমাদের এই আজকের আলোচনা, যার কিছুটা অংশ গত ক্লাসে আলোচনা করে লাস্টের দিকে আলোচনা করা হয়েছিল। বাকিটুকু আজকে আলোচনা করব। বাট আলোচনা করার আগে গত দিনেরটুকু একটু হালকা রিভিউ করতে চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, একটু খেয়াল রাখবেন যে টপোলজিস আমরা বলছি যে আহ, মানে টপোলজি ডিফাইন্স দ্য স্ট্রাকচার অফ নেটওয়ার্ক of how all components are interconnected to each other. সকল কম্পোনেন্টগুলি নিজেদের সাথে একে অপরের সাথে যেভাবে কানেক্টেড থাকে, সেই স্ট্রাকচারটাই হচ্ছে টপোলজি। দুই রকম টপোলজি হতে পারে, একটা ফিজিক্যাল, একটা লজিক্যাল। আমরা লজিক্যাল টপোলজিস দেখছিলাম, ওই যে আমরা প্যাকেট ট্রেসারের মধ্যে ওইটা লজিক্যালি কাজ করছিলাম। আর অ্যাকচুয়ালি যখন কাজ করব আমরা ওইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল টপোলজি। এই যে টপোলজি, এইটার টাইপস এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বেসিক্যালি 5 রকম টপোলজি নিয়ে কাজ হয়, এবং এই 5 রকমের অ্যাটলিস্ট 2 রকমের মিক্স বা 2 এর অধিক রকমের মিক্স নিয়ে আমাদের যে টপোলজিসটা হয়, দ্যাট ইজ দ্য হাইব্রিড টপোলজি। মানে অন্য সকল টপোলজিস বা ওই বাকিগুলি থেকে কিছু টপোলজিস মিলে যেটা, সেটা হচ্ছে একটা মিশ্র টপোলজি, যেটাকে আমরা হাইব্রিড বলি। ফার্স্টে বাস টপোলজি দেখেছিলেন, যে বাস টপোলজিতে একটা মেইন ব্যাকবোন লাইন থাকে, সেখান থেকে ডিফারেন্ট ডিভাইসেস গুলিতে কানেকশন হয়। ডিভাইসেস গুলি ডিরেক্টলি কানেক্ট হতে পারে, অথবা থ্রো সুইচ বা হাবের মাধ্যমেও কানেক্টেড হতে পারে। এই টপোলজি সম্পর্কে যে আপনার শর্ট একটা ডেসক্রিপশন পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে। এটাকে একটা প্যারাগ্রাফ আকারে দিলেও হতো, বাট আপনাদের পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে এই জন্য যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। মানে একটা পয়েন্ট আকারে থাকলে জিনিসটাকে আপনার একটু মেমোরাইজ হবে, যে আলাদা আলাদা করে জিনিসগুলিকে মাথায় থাকে। তো এই পয়েন্টস গুলিতে আপনারা একটু দেখবেন, এটা আমরা গতদিনকে আলোচনা করেছিলাম। এইটার মধ্যে যেটা কমন একটা অ্যাক্সেস মেথড আছে, সেটা হচ্ছে সিএসএমএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস যাকে বলা হয়। আমরা এটাও আলোচনা করেছিলাম, এবং সেটার মধ্যে 2 রকম সমস্যা হতে পারে। সিএসএমএ তে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসের 2 রকম সমস্যা হতে পারে। সেইটা ছিল, একটা হচ্ছে যে যখন আপনার অনেকগুলি, দেখেন এই পিকচারটার মধ্যে মনে করেন উপরে 2টা পিসি, নিচে 2টা পিসি দেখতে পাচ্ছেন। এইটা সামনের দিকে তারটা গেছে বা পেছনের সামনে, তো লাইন কিন্তু এন্ড না, লাইনের অপর প্রান্তে আরো কিছু পিসিস বা কানেকশন থাকতে পারে। এখন মনে করেন যে অনেকগুলি কম্পিউটার একসাথে ডেটা পাঠাচ্ছে, তাহলে মাঝখানে তো একটা ব্যাকবোন, তাই না? একটা মেন লাইন তো একটা। তো ওই একটা লাইন দিয়ে যখন অনেকগুলি কম্পিউটারের ডেটা একসাথে যাচ্ছে একে অপরের কাছে, তখন কি হতে পারে, একটা কলিশন তৈরি হতে পারে, একটা সংঘর্ষ তৈরি হতে পারে ডেটার। এইটাকে অ্যাভয়েড করার জন্য এবং এইটাকে কারেকশন করার জন্য যে ওয়ে, সেটা হচ্ছে আমাদের সিডি এবং সিএ। দ্যাট মিনস সিএসএমএ, যেটাকে হচ্ছে ক্যারিয়ার, ক্যারিয়ারটা হচ্ছে কি, যার মাধ্যমে পাস হয়। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল অ্যাক্সেস মানে অনেকগুলি অ্যাক্সেস হচ্ছে। তো এইটার
যখন প্রবলেম আসে, তার মানে দেখেন আমরা সিএসএমএ তে লিখেছি ইট ইজ এ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ইউজ টু কন্ট্রোল দ্য ডেটা ফ্লো সো দ্যাট ডেটা ইন্টিগ্রিটি ইজ মেনটেন। ডেটার ইন্টিগ্রিটিটা যেন মেনটেন হয়, মানে একটা ডেটা আরেকটা ডেটার সাথে মিক্স আপ না হয়ে যায়, আপনার আইডেন্টিটি যেন আপনারই থাকে। দ্যাট ইজ দ্য প্যাকেট ডু নট গেট লস্ট, এবং প্যাকেটগুলি যেন হারায় না যায়, মিক্সড আপ না হয়ে যায়। There are two alternative way of handling the problems that occurs when two nodes send data simultaneously. দুইটা নোড বা দুইটা পয়েন্ট যখন একই সাথে ডেটাকে সেন্ড করে তখন যেন কলিশন না হয়, এবং সেই বা কোনো ধরনের সিচুয়েশন যদি প্রবলেম যদি অকার করে তাহলে সেটাকে হ্যান্ডেল করার জন্য দুইটা আলাদা আলাদা পদ্ধতি আছে। একটা হচ্ছে কলিশন ডিটেকশন, যেখানে কি করছে কলিশনটাকে ডিটেক্ট করবে এবং কলিশনটাকে ডিটেক্ট করার পরে সেটাকে রিকভারি করবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে কলিশনকে অ্যাভয়েড করা, মানে আমরা এমন সিচুয়েশন তৈরি হতে দেব না যাতে সংঘর্ষ তৈরি হয়। তাহলে অ্যাভয়েড কি করে করছি দেখেন, ইট ইজ এ অ্যাক্সেস মেথড ইউজ টু অ্যাভয়েড দ্য কলিশন বাই চেকিং ওয়েদার দ্য ট্রান্সমিশন মিডিয়া ইজ বিজি অর নট। ওই যে মাঝখান থেকে যে আপনার ট্রান্সমিশন মিডিয়াটা, ব্যাকবোন কেবল যেটা, এইটা এই মুহূর্তে বিজি আছে কিনা, যদি বিজি থাকে তাহলে ওয়েট করব, এবং যখন ফ্রি হবে তখন আমি ডেটাটাকে সেন্ড করব। তো এটা আপনি সেন্ড করবেন না, এটা নেটওয়ার্কের সিস্টেমই সেই কাজটা করবে। আপনি আপনার সেন্ড করে দিবেন, নেটওয়ার্ক চ্যানেল যেই মুহূর্তে ফ্রি পাবে ওই মুহূর্তে ডেটাটা পাস করবে, যেই মুহূর্তে চ্যানেলটা বিজি আছে ওই মুহূর্তে আপনাকে একটু হোল্ড করে রাখবে। If busy, then the sender waits until the media becomes idle. This technique effectively reduces the possibility of collision and it does not work on recovery আপনার collision। মানে আপনার এখানে তো collision হতেই দিব না আমরা, সো রিকভারি আফটার collision এইটার দরকার নেই, দরকার পড়বে না এখানে। কিন্তু যখন কলিশনকে আমি শুধু ডিটেক্ট করব, তখন কলিশন ঘটছে, আমি ওটাকে ফাইন্ড আউট করছি যে ওইখানে গন্ডগোল হয়েছে, তাহলে ওইখানে যে গন্ডগোলটা থামাই এবং তারপরে ওটাকে রিকভারি করি। বাট যখন আমি কলিশনকে অ্যাভয়েডই করবো, যে কলিশন হবে এরকম কোনো সিচুয়েশনই তৈরি হতে দিব না, তখন কলিশন হচ্ছেও না এবং রিকভারি করারও প্রয়োজন হচ্ছে না। এই টাইপের টপোলজিসের অ্যাডভান্টেজ দেখেন, আপনারা টপোলজিসের স্ট্রাকচারটা সবসময় মনে রাখবেন। যে দেখেন, যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস টপোলজির স্ট্রাকচার। এই ছবিটা মাথায় রাখবেন, তাহলে আপনার কাছে অনেক কিছু লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এই টপোলজির সম্পর্কে কিছু পয়েন্টস অবশ্যই আপনাকে এক দুইবার রিডিং দিতে হবে, আপনাকে তো বিষয়গুলি জানতে হবে। দুই একটা পয়েন্ট মিস হয়ে যাক ব্যাপার না, বাট মোস্ট অফ দ্য জিনিসগুলিকে আপনাকে খেয়াল রাখবেন ওই টপোলজির ছবিটাকে মাথায় রেখে। প্রত্যেকটা টপোলজিসের আপনারা দেখেছিলেন যে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করা হয়েছে, যেমনটা এইটারও ছিল। লো কস্ট কেবল, কম দামি কেবল দিয়ে কাজ করা যায়, মডারেট ডেটা স্পিড মোটামুটি ভালোই আসে। তারপরে ফ্যামিলিয়ার টেকনোলজি, মানে এটা খুব সহজ একটা টেকনোলজি, এবং লিমিটেড ফেলিওর, এখানে সমস্যা তুলনামূলক কম হয়। এই টাইপের কিছু অ্যাডভান্টেজেস নিয়ে আমরা বলেছিলাম। আপনারা প্রয়োজনে আরেকবার দেখবেন, খুব সহজ ভাষায় এক্সপ্লেন করা আছে। দেন কিছু ডিসঅ্যাডভান্টেজ কথা বলা হয়েছিল, যেমন এক্সটেন্সিভ কেবলিং। প্রথমে আমরা এখানে অ্যাডভান্টেজে বললাম কি, লো কস্ট কেবল, মানে কেবলের দাম কম কিন্তু কেবলটা পরিমাণে অনেক লাগে। কারণ একটা ব্যাকবোন থেকে এক একটা জায়গায় এক একটা পিসি, সেই ব্যাকবোন থেকে সেই পিসি পর্যন্ত কানেকশন দিতে গেলে আমাদের বেশ কিছু কেবল দরকার। এই কেবলটা যখন নাম্বার অফ নোড বা নাম্বার অফ পিসি কানেকশন বেশি হয়ে যাচ্ছে, তখন অনেক কেবল যেহেতু লাগছে, সো এক্সটেন্সিভ কেবলিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ থেকেই যায়। ডিফিকাল্ট ইন ট্রাবল শুটিং, মানে ট্রাবল শুটিংটা ডিফিকাল্ট কেন, ইট রিকোয়ার্স স্পেশালাইজ টেস্ট ইকুইপমেন্ট। কেবলটার মধ্যে কোথায় আপনার ফল্ট হয়েছে সেই ফল্টটাকে আইডেন্টিফাই করার পরে তো আপনি ওটাকে সলভ করবেন। সো এই ফল্টটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার একটা স্পেশাল ইকুইপমেন্ট দরকার, যেটাকে কেবল টেস্টার বলা হয়। তো কেবল টেস্টার দিয়ে আপনাকে টেস্ট করতে হবে, সো এরকম একটা ডিভাইস বা ওরকম একটা ইকুইপমেন্ট আপনার প্রয়োজন হবে। দেন হচ্ছে সিগন্যাল ইন্টারফারেন্স। When two nodes send messages simultaneously, the signal of both nodes collide with each other. মানে যখন দুই বা দুইয়ের অধিক একই সাথে ডেটা পাঠাচ্ছে তখন নিজেদের মধ্যে ডেটাটা সংঘর্ষ হচ্ছে এবং মিক্স আপ হয়ে যাচ্ছে।
এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। রিকনফিগারেশন ডিফিকাল্ট, নতুন নতুন আপনি যদি ডিভাইস অ্যাড করেন তাহলে আপনার নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে। যত বেশি ডিভাইস হবে সেই রেশিওতে নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। তার মানে এটা একটা স্মল নেটওয়ার্কের জন্য সুইটেবল, বাট ইন কেস অফ লার্জ নেটওয়ার্ক ইট ইজ নট সুইটেবল। কিছু ছিল ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আপনার দেখেন যে রিং টপোলজিস এরকম ডিভাইসেস গুলি একটা রিং এর মধ্যে কানেক্ট থাকে, মানে প্রথম প্রান্তটা শেষ প্রান্তের সাথে কানেক্টেড, সবগুলি প্রান্ত একে অপরের সাথে কানেক্টেড থাকছে। এটার মধ্যে আমরা লিখেছি এখানে রিং টপোলজি ইজ লাইক বাস টপোলজি বাট কানেক্টেড। এটা ওই আগেরটার মতোই, দেখেন যে একটা ব্যাকবোনের সাথেই সবাই কানেক্টেড, কিন্তু ওই ব্যাকবোনের শেষ মাথাটা ব্যাকবোনের প্রথম মাথার সাথে কানেক্টেড। তার মানে একটা রিং ফরম্যাট চলে আসছে, একটা রিং এর মতো চলে আসছে। তারপরে বলছি যে the node that receive the message from the previous computer will retransmit to next node। এই কম্পিউটার থেকে, মনে করেন এই কম্পিউটার থেকে একটা রিসিভ করে একটা ডেটা আমি পাঠাবো এইখানে, মাঝখানে এই কম্পিউটার হয়ে কিন্তু এখানে যাচ্ছে। তার মানে আপনার মেসেজটা মধ্যবর্তী প্রত্যেকটা নোড বা পয়েন্টে পার করে দেন মেসেজটা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে বা রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। ডেটা ফ্লোস ইন ওয়ান ডাইরেকশন, দ্যাট ইজ ইউনিডাইরেকশন, মানে ঘড়ির কাঁটা যেদিকে সেই দিকেই ডেটা পাস হয়, দুই দিকে ডেটা পাস হয় না। মনে করেন আমি এই পিসি থেকে এই পিসিতে আসবো, তাহলে আমি এইখান থেকে এই একটা পার হয়ে কিন্তু এটাই চলে আসতে পারি। তাহলে এই একটা পার হয়ে এটাই আসতে পারছি না, কারণ আমাদেরকে এই দিক থেকে ঘুরে এই দুইটা পার হয়ে এটাই আসতে হবে। সো এই ডেটাটা একটা ডাইরেকশনেই পার হয়, বোথ ডাইরেকশনে পার হচ্ছে না। এগুলি হচ্ছে আপনার ফিচার্স আমরা বলছি, মানে এই টপোলজিসের সুবিধা অসুবিধা বা এইগুলি আলোচনা। তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, এগুলি তো পড়বেনই আলাদা করে। যেটা ফ্লোস ইন এ সিঙ্গেল লুপ কন্টিনিউয়াসলি নোন অ্যাজ এন্ডলেস লুপ, মানে একটা এন্ডলেস লুপ আকারে ডেটাটা পাস হতেই থাকে, ঘুরতেই থাকে। ইট হ্যাজ নো টার্মিনেটেড এন্ড, কোনো শেষ মাথা নাই। দ্যাট ইজ ইচ নোড ইজ কানেক্টেড টু আদার নোড হ্যাভিং নো টার্মিনেশন পয়েন্ট, কোনো শেষ মাথা নাই বা শেষ মাথাটা প্রথম মাথার সাথে কানেক্টেড, একটা পুরো সার্কেল তৈরি করা। যেটা ইন দ্য রিং টপোলজি ফ্লো ইন ক্লকওয়াইজ, যেটা একটু আগে বলছিলাম, ক্লকওয়াইজ ডাইরেকশনে শুধু ঘুরবে, অ্যান্টি ক্লকে ঘুরবে না, কখনো অ্যান্টি ক্লকে ডেটা পাস হবে না। দ্য মোস্ট কমন অ্যাক্সেস মেথড অফ রিং টেকনোলজি ইজ টোকেন পাসিং। টোকেন পাসের মাধ্যমে কমনলি এই রিং টপোলজিতে কাজ করা হয় আর কি, টোপোলজি কাজ করে। তো টোকেন পাসিংটা কাকে বলছি? ইট ইজ এ নেটওয়ার্ক অ্যাক্সেস মেথড, মানে এটা একটা নেটওয়ার্কের অ্যাক্সেস মেথড, যেটা কি করে ইন হুইচ টোকেন ইজ পাসড ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার নোড। টোকেন একটা পিসি থেকে আরেকটা পিসিতে যায়। টোকেন কাকে বলি? ইট ইজ এ ফ্রেম দ্যাট সার্কুলেট অ্যারাউন্ড দ্য নেটওয়ার্ক। এটা ফ্রেম মানে কি? ফ্রেম মানে হচ্ছে ডেটা প্যাকেট। যে ডেটা প্যাকেটটা এটা আপনার নেটওয়ার্কের মধ্যে সার্কুলেট হতে থাকে। টোকেন পাসিংটা কিভাবে কাজ করে দেখেন, যে আমরা তো এই যে একটু আগে বললাম যে টোকেন পাসিং টা কি, টোকেন পাসিং হচ্ছে একটা নেটওয়ার্কের অ্যাক্সেস মেথড, নেটওয়ার্কে অ্যাক্সেস করে সেরকম একটা। এদিকে টান লাগছে রে জি, এই পাশে। বুঝি না, আরেকবার বলেন। আচ্ছা, ওয়ার্কিং অফ টোকেন পাসিং দেখেন যে টোকেন পাসিং কি করে কাজ করে। এ টোকেন মুভস অ্যারাউন্ড দ্য নেটওয়ার্ক and it passed from computer to computer until it reaches the destination. Second বলছি যে the sender modifies the token by putting the address along with the data. তাহলে সেন্ডার যে পাঠাচ্ছে ডেটা, সে কিভাবে টোকেনটা নেটওয়ার্কে প্লেস করে, টোকেনটা নেটওয়ার্কে প্লেস করে ডেটাটা দেয়, সাথে কোন আইপিতে যাবে সেই অ্যাড্রেসটা দেয়, অথবা কোন ইউজারের কাছে ডেটাটা পৌঁছাবে সেই অ্যাড্রেসটা দেয়, দিয়ে প্যাকেটটা ছেড়ে দেয় নেটওয়ার্কে, সেন্ড করে দেয়। প্যাকেটটা ঘুরতে 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 সেন্টারের কাছে যেয়ে পৌঁছায়, ডিরেক্টলি সেন্টারের কাছে যায় না। মানে নেটওয়ার্কের মধ্যে যে অন্য নোডস গুলি আছে সেই নোডস গুলিকে হয়ে তারপরে আপনার
ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাচ্ছে এবং এটা ক্লকওয়াইজ যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা কানেক্টেড আছেন কানেক্টেড থাকবেন, কারণ স্ক্রিনশট নিয়ে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। পরের দিকে নেই, অ্যাটেন্ডেন্সের সময় যে আপনাদের জাস্ট ক্যামেরাটা অন রাখতে হবে সবার, অ্যাটেন্ডেন্স যখন নিব। ঠিক আছে, আমরা আলোচনা করি, পরে অ্যাটেন্ডেন্সের নেওয়ার সময় অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। তারপরে থার্ড পয়েন্টে বলছি যে দ্য ডেটা ইজ পাসড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস আনটিল দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাচেস। ওয়ান্স দ্য টোকেন রিসিভড দ্য ডেস্টিনেশন ডিভাইস, দেন ইট সেন্ডস দ্য অ্যাকনলেজমেন্ট টু দ্য সেন্ডার, যেটা নেটওয়ার্কের মধ্যে কমন প্র্যাকটিস। আপনি একটা ডেটা সেন্ড করলেন, সেন্ডার ওটা পেলো, পাওয়ার পরে সে আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি এটা পাইছি, সঠিকভাবে পেয়েছি। ইন এ রিং টপোলজি, a token is used as a carrier. টোকেনটা ক্যারিয়ার হিসেবে ইউজ হয়। অ্যাডভান্টেজ দেখেন, এটার কিছু অ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ফল্টি ডিভাইস ক্যান বি রিমুভড ফ্রম দ্য নেটওয়ার্ক। আপনি প্রত্যেকটা পয়েন্ট পড়ার সময় ওই যে ডায়াগ্রামটা, মানে এই টপোলজি যে ডায়াগ্রামটা কি ওইটা মাথায় রাখবেন, ওইটা মাথায় রেখে আপনি লাইনস গুলিকে পড়লে আপনার লাইনগুলি বুঝতেও সুবিধা হবে এবং আপনার নেক্সট এটা মনেও থাকবে। কারণ আপনি মিক্স আপ করে ফেললে হবে না, একটা টপোলজির ক্যারেক্টারিস্টিক অ্যাডভান্টেজের সাথে অন্য একটাকে যদি মিক্স আপ করে ফেলেন তাহলে তো ওটা ভুল হয়ে গেল। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কি, ফল্টি ডিভাইস ক্যান বি রিমুভড ফ্রম দ্য নেটওয়ার্ক উইদাউট হচ্ছে ব্রিং দ্য নেটওয়ার্ক ডাউন, নেটওয়ার্কটাকে ডাউন না করেও আপনি ফল্টি ডিভাইসটাকে রিমুভ করে দিতে পারছেন। বাকি নেটওয়ার্ক গুলি চললো, আপনি ওই কানেকশনটাকে ওইখানে একটা স্কিপ করে আপনি কানেকশনটাকে আবার মানে কানেকশনটা তো দুই প্রান্ত খোলা থাকা যাবে না, কানেক্ট করে দিতে হবে। তার মানে একটা ডিভাইসকে আপনি সরালে তারের অপর প্রান্তটা পরের ডিভাইসে লাগাই দিতে হবে। সেম ভাবে আপনি মাঝখানে কোনো ডিভাইসকে অ্যাডও করতে পারেন, যে নতুন একটা ডিভাইস অ্যাড করব, তাহলে যেই পয়েন্টে অ্যাড করবেন সেই পয়েন্ট থেকে নতুন ডিভাইসে যাবে, নতুন ডিভাইস থেকে আপনার নেক্সট ডিভাইসে যাবে কানেকশন, তাহলে ওই সার্কেলের মধ্যে চলে আসলো। দেন অ্যাডভান্টেজ হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এখানে যে হার্ডওয়্যার সফটওয়্যার এবং নেটওয়ার্কের এস্টাবলিশ করার জন্য যে ইকুইপমেন্টস গুলি দরকার হয় সবগুলি ইজি অ্যাভেলেবেল। এবং এইখানে আপনার বলছে যে নেটওয়ার্ক অপারেশনস অ্যান্ড মনিটরিং এগুলি অ্যাভেলেবেল। কস্টের মধ্যে বলছে যেহেতু এখানে টুইস্টেড পেয়ার কেবল ইউজ হয়, সো ইট ইজ লেস এক্সপেন্সিভ এবং ইনস্টলেশন কস্টটাও হচ্ছে লো। রিলায়েবল, ইট ইজ মোর রিলায়েবল নেটওয়ার্ক বিকজ কমিউনিকেশন সিস্টেম ইজ নট ডিপেন্ড অন দ্য সিঙ্গেল হোস্ট কম্পিউটার। কোন একটা কম্পিউটারের উপরে ডিপেন্ড করে যেহেতু নেটওয়ার্কটা না, সেই জন্য এটাকে কম্পারেটিভলি রিলায়েবল বলা যায়। ডিসঅ্যাডভান্টেজে যদি আমরা আসি, ডিফিকাল্ট ট্রাবল শুটিং, ইট রিকোয়ার স্পেশালাইজড টেস্ট ইকুইপমেন্ট, যেমনটা বাস টপোলজির মতো বলেছিলাম, কারণ বাস টপোলজি আর রিং টপোলজি অনেকটা সিমিলার। তাহলে এই টপোলজিতেও আপনার ওই যে কেবল কোথায় ফল্ট হয়েছে তার জন্য স্পেশালাইজড টেস্ট ইকুইপমেন্ট বা ওই কেবল টেস্টার দরকার, যেটা ছাড়া আমরা কেবলের ফল্ট মানে কেবলটা কোথায় ফল্ট, কোন কেবলের কোন অংশে ফল্ট সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। The breakdown in one station leads to the failure of overall network. একটা পয়েন্টে যদি ব্রেকডাউন হয়ে যায় সিগন্যাল, তাহলে তারপরে তো সিগন্যাল পাস হচ্ছে না, তার মানে তারপরে যদি সিগন্যাল পাস না হয় তাহলে নেটওয়ার্কটাই তো ফেল হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কানেকশন টেস্ট করে কোথায় প্রবলেম এটাকে আইডেন্টিফাই করে দেন তারপরে আপনাকে ওইটাকে ট্রাবল শুট করতে হবে। Reconfiguration difficult, adding new device to the network would slow down the network. নতুন নতুন ডিভাইস আপনি এখানে অ্যাড করলেও যেহেতু নেটওয়ার্কের পরিধি বেড়ে যাচ্ছে, সো নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে। ডিলে, কমিউনিকেশন ডিলে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ নোডস। যত বেশি পিসি হবে তত প্রপোর্শনে বা তত অনুপাতে আপনার ডেটা পাস হতে দেরি হবে, কারণ একটা থেকে আরেকটা, একটা থেকে একটা এইভাবে তো যাচ্ছে। এখন দুইজনের মাঝে যদি ডিস্টেন্স থাকে দুইটা কম্পিউটার,
সেটা যদি মাঝখানে ডিস্টেন্স 4টা কম্পিউটার হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন যে কমিউনিকেশন মানে আপনার ডেটাটা সেন্ড হতে দেরি হয়ে যাবে। এরকম কিছু ডিসঅ্যাডভান্টেজেস আমাদের ছিল এটার মধ্যে। 3 নম্বরে আছে আমাদের স্টার টপোলজি। আপনারা গতকালকে যে প্যাকেট ট্রেসারে আপনারা একটা প্র্যাকটিস করছিলেন, আহ ওইখানে আপনারা যে স্টার টপোলজি দেখছিলেন, আপনারা স্টার টপোলজিতে কি করা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা এরকম থাকে যে একটা সেন্ট্রাল একটা ডিভাইসের সাথে, সেন্ট্রাল ডিভাইসটা হতে পারে সুইচ, হাব, অথবা একটা সেন্ট্রাল কোনো কম্পিউটার, বাট বাই ডিফল্ট জেনারেলি একটা সুইচ থাকে। তো সেইটার সাথে সকল পিসি গুলি কানেক্টেড থাকে, এবং আমরা ওই সুইচের মাধ্যমে এক পিসি থেকে আরেক পিসিতে ডেটা পাঠাই। মনে করেন যে এই পিসি থেকে এইটা থেকে ডেটা পাঠাবো এইখানে, তাহলে এইখান থেকে আমার কোনো দিক দিয়ে ঘুরে আসে যাওয়া লাগছে না, বা মাঝখানে কারো ভায়া লাগছে না, এক্সেপ্ট দ্য সুইচ। সুইচ তো আর আপনাকে ডেটা বরং আরো রেজ করে দিবে, সুইচ তো আপনাকে ডেটা লস করাবে না। না, আপনার এই ডেটাটা এখান থেকে ইনস্ট্যান্ট এখানে আসছে, এবং সুইচের কাছে ওই যে আপনি প্যাকেটটা সেন্ড করছেন, প্যাকেটের সাথে তো ওটার অ্যাড্রেস থাকছে, আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস অনুযায়ী সুইচ জানে যে কোন আইপি অ্যাড্রেসের পিসিটা কত নম্বর পোর্টে লাগানো আছে। আর সুইচের গায়ে তো পোর্ট, সেই পোর্ট থেকে তো এক একটা তার গেছে এক একটা কম্পিউটারে। তাহলে 10 নম্বর কম্পিউটারটা সুইচের গায়ে কত নম্বর পোর্টে দেওয়া আছে এটা সুইচ জানে। যখনই সুইচে কোনো নতুন কম্পিউটার অ্যাড করা হয়, তখন সুইচ ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটাকে তার মেমোরিতে স্টোর করে রাখে। তাহলে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে সুইচ থাকলে সুইচ কি করছে, ডিরেক্টলি রিসিভারের কাছে ডেটাটা পাঠিয়ে দিচ্ছে। স্টার টপোলজি হচ্ছে একটা কমনলি ইউজড, মানে কমন যেই টপোলজিটা ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য স্টার টপোলজি। আচ্ছা, আসেন এটা ডিটেলস আমরা দেখি। Star topology is an arrangement of network in which every nodes are connected to a central switch, hub, or central computer. And the central computer is known as server. Central যে কম্পিউটারটার মাধ্যমে যদি অপারেট করি, তাহলে সেটাকে কম্পিউটারটাকে বলা হয় সার্ভার। It is a peripheral device attached to the and the peripheral devices attached to the server are known as client. সার্ভারের সাথে অন্যান্য যেই পিসি গুলি কানেক্টেড থাকে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। কোয়াক্সিয়াল কেবল এন্ড RJ45 কানেক্টর বা কেবল যেটাই বলেন, এটা ইউজ করা হয় হচ্ছে এই টাইপের কানেকশন তৈরি করার জন্য। মানে নর্মালি আমরা ল্যান এর যে কেবলটা দেখি এবং ল্যান এর যে কানেক্টর থাকে ওইটাকে RJ45 কানেক্টর বলে, এবং কোএক্সিয়াল কেবল যেটা আপনাদের ওই যে দেখাইছিলাম যে 8টা তার থাকে ভেতরে, জোড়ায় জোড়ায় 4টা জোড়ায় থাকে, ওইটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। সরি, এটা না, ওইটা তো হচ্ছে ল্যান কেবল। কোএক্সিয়াল কেবল হচ্ছে যে ডিশের যে তারটা আছে আপনাদের, ডিশের যে কেবলটা, দ্যাট ইজ দ্য কোএক্সিয়াল কেবল। মানে মাঝখানে একটা কেবল থাকে এবং চারপাশে মেশের মতো করে, যে আপনার ডিশের তার তো দেখছেন কম বেশি সবাই, এটার ভিতরে কিভাবে থাকে, দ্যাট ইজ দ্য কোএক্সিয়াল কেবল। আর RJ45 হচ্ছে কানেক্টর, বাট RJ45 কানেক্টরটা যেই কেবলে ইউজ হয়, ক্যাট 6 কেবল। সেই ক্যাট 6 কেবলটা হচ্ছে আমাদের নর্মাল নেটওয়ার্ক কেবল, যেটা আপনারা যে ল্যাবে দেখেন। Hub or switches are mainly used as connection device in physical star topology. ফিজিক্যাল যে স্টার টপোলজি মানে অ্যাকচুয়াল যে আপনি ডিভাইস দিয়ে যে টপোলজি তৈরি করেন, সেখানে হাব অথবা সুইচ দেখা যায়। হাবটা লেস লেস ইন্টেলিজেন্ট এবং চিপ আর কি, দামেও কম। সুইচটা বেটার, এই জন্য এখন সুইচই ইউজ করা হয়। ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টের সুইচ অ্যাভেলেবেল পাওয়া যায়, 8 পোর্ট হতে পারে, 16 পোর্ট হতে পারে, 32 পোর্ট, 24 পোর্ট হতে পারে। এরকম বিভিন্ন পোর্টের যার যতগুলি পোর্টের দরকার সেই অনুযায়ী সুইচটাকে দিয়ে কাজ করলে নেটওয়ার্কটা আরো ভালো কাজ করে। Star topology is most popular topology in the network implementation. দেখেন যে নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের মধ্যে মোস্ট পপুলার যে টপোলজিসটা, এই যে 6 রকম টপোলজি জানতেছেন আপনারা, এর মধ্যে সবচেয়ে পপুলার টাইপ টপোলজি হচ্ছে স্টার টপোলজি। ঠিক আছে, তাহলে এটার কিছু ফিচার্স জানলেন। এখন আমরা অ্যাডভান্টেজেসে আসি। যেহেতু এটা ওয়েল নোন একটা টপোলজি, কমনলি ইউজ টপোলজি, সো এটা সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা দরকার। অ্যাডভান্টেজ গুলি কি কি, ডিসঅ্যাডভান্টেজ কি কি।
efficient troubleshooting. Troubleshooting is quite efficient in star topology as compared to bus topology. In bus topology, manager has to inspect the kilometers of cable, and in star topology, all the stations are connected to the centralized network. আপনাকে এখানে মাইলের পর মাইল তারকে চেক করতে হয় না যে কোন তারটা সমস্যা, কোথায় সমস্যা। বাট আপনি কি করছেন, আপনি প্রত্যেকটা পিসি যেহেতু সুইচের সাথে কানেক্টেড, তাহলে সুইচের গায়ে যেই পিসি, যে সুইচের গায়ে তো লাইট জ্বলে, রেসপন্স যেটা করছে না শুধু সেইটাকে নিয়ে আপনি ফোকাস করতে পারছেন। তাহলে ইন স্টার টপোলজি all the stations are connected to centralized network. That was the network administrator has go to the signal station to troubleshoot the problem. So network administrator যে সে যেখানে সুইচ আছে সেই সুইচ পয়েন্ট থেকে ওইটাকে ট্রাবলশুট করতে পারে, আইদার কানেক্টর চেঞ্জ করা লাগলে সেটা করতে পারে, আইদার কেবল চেঞ্জ করা লাগলে করতে পারে, অথবা যদি নেটওয়ার্ক রিলেটেড অন্য কোনো ইস্যু থাকে তাহলে সেটা ওই সেন্টারে যে মানে যেখানে সুইচটা আছে ওই সুইচের এন্ডে যে ওই কাজটাকে সলভ করতে পারে, তার আর কোনো কিছু ইন্সপেক্ট করা লাগে না। তো এটা একটা অ্যাডভান্টেজ, এটা একটা ভেরি গুড অ্যাডভান্টেজ যে সুইচ রুমটা সাধারণত অফিসের সার্ভার রুমের সাথেই থাকে, সার্ভার রুমে যে সে এখান থেকে এটাকে ঠিক করে দিতে পারছে। নেটওয়ার্ক কন্ট্রোল. Complex network control feature can be easily implemented in the star topology. Any changes made in the star topology are automatically accommodated. মনে করেন আমি 16 পোর্টের একটা সুইচে আমি আপাতত 10টা পিসি ইউজ করছি, তো এইখানে আপনি নতুন একটা পিসি কে যদি অ্যাড করতে চান, নতুন একটা পিসি কেবল নিয়ে কেবলের আরেক মাথা সুইচের মধ্যে দিয়ে দিলেই নেটওয়ার্কের মধ্যে চলে আসলো এই কম্পিউটারটা। হ্যাঁ, কম্পিউটারে অবশ্যই আইপি বসাতে হবে, আইপি আপনারা তো জানেনই, আইপি না বসালে নেটওয়ার্ক হয় কি করে। তো এখানে কমপ্লেক্স নেটওয়ার্কের যে ফিচার্স গুলি আছে সেগুলিকেও সহজে ইমপ্লিমেন্ট করা যায়, এবং যা চেঞ্জ করবেন এইগুলি থ্রো সুইচ, এবং যেহেতু একটা সেন্ট্রাল সার্ভারের মাধ্যমেও চলে এটা অটোমেটিক্যালি অ্যাকোমোডেট হয়ে যাবে। লিমিটেড ফেলিওর. As each station is connected to a central hub with its own cable, there are failure in one cable will not affect the entire network. প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা তার দিয়ে কানেক্টেড থাকছে সেন্ট্রালের সাথে, তো সেক্ষেত্রে কোনো একটা কেবলের সমস্যা হলে আমরা পুরো নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয় না, যেটা আগের দুইটা টপোলজিতে আমরা দেখেছি যে একটা পিসি ডাউন হয়ে গেলে সেইখান থেকে তো ডেটা নেক্সটে পাস হতে পারছে না। আচ্ছা, ফ্যামিলিয়ার টেকনোলজি, এটা একটা খুব পরিচিত একটা টেকনোলজি এবং কস্ট ইফেক্টিভ, তারপর ইজিলি এক্সপেন্ডেবল। আপনি যে কোনো পোর্টে ইনসার্ট করে, ডিভাইস ইনসার্ট করে আপনারা যেহেতু অ্যাড করতে পারছেন, নাম্বার অফ কানেকশনকে ইনক্রিজ করতে পারছেন, সো ইজিয়ার আপনার এটা এক্সপ্যান্ড করাটা, নেটওয়ার্কে ডিভাইসের সংখ্যা বাড়ানোটা খুবই সহজ। cost effective. Star topology network are cost effective as it uses inexpensive coaxial cable. যেহেতু এখানে coaxial cable ইউজ হয়, so এটা less expensive. And high data speed. It support a bandwidth approximate 100 Mbps. Ethernet 100 base T is one of the most popular star topology network. এখানে আপনার হাই স্পিডে অ্যাপ্রক্সিমেট 100 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করা পসিবল এই কেবলের মাধ্যমে, ক্যাট 5 কেবলের মাধ্যমে এবং এই নেটওয়ার্কে। সো বেশ অনেক অ্যাডভান্টেজ আছে, এবং সেই অ্যাডভান্টেজ থাকার কারণেই আমাদের এইটা কমনলি ইউজ হয়। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখেন অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজ খুবই সীমিত, মাত্র দুইটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে।
এ সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর। যদি কোনো কারণে সেন্ট্রাল সুইচটা নষ্ট হয়ে যায়, সুইচ বা হাব এটাও তো একটা ডিভাইস, তো আমার সুইচ বা হাব যেটা এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অল কানেক্টেড নোডস উইল বি নট অ্যাভেলেবল টু কমিউনিকেট ইচ আদার। তাহলে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, এবং সেক্ষেত্রে সমাধান হচ্ছে আমাদেরকে ইনস্ট্যান্ট ওই সেন্ট্রাল ডিভাইস সুইচ বা হাবটাকে রিপ্লেস করে দেওয়া। Then cable, sometimes cable routing become difficult when significant amount of routing is required. মনে করেন যখন 100টা কম্পিউটারকে আমি এই এই পদ্ধতিতে কেবলিং করব, প্রত্যেকটা কম্পিউটারে তো আলাদা আলাদা কেবল যাচ্ছে, মানে সুইচ থেকে 100টা কম্পিউটারে 100টা কেবল যাচ্ছে। তাহলে এতগুলি কেবলকে ম্যানেজ করা যাতে প্যাচ না খায় যায়, আরো কত রকম অনেক তার এক জায়গায় থাকলে তো একটা মোটা বাঞ্চ হয়ে যাচ্ছে, একটা বান্ডিল মতো হয়ে যাচ্ছে। এইগুলি ঠিক মতো পাস করা এবং ডিস্ট্রিবিউট করা কেবলগুলিকে, এইটা অনেক সময় একটু আহ হয়ে যায়। তো সেইটাকে করার জন্য আপনাকে যে নেটওয়ার্কের মধ্যে যদি কেবল আহ সর্টিং ইন নেটওয়ার্ক আপনাদের একটা দেখায় যে কেবলগুলিকে সুন্দর করে সাজাতে হয়। দেখেন এই যে কেবলগুলি সুইচের মাধ্যমে যদি সুন্দর করে না অর্গানাইজ করা হয়, তাহলে এই এত কেবল হেফাজত। দেখেন এই যে এই ছবিটা দেখছেন কেবলগুলির কি দুরবস্থা, এখানে দেখছেন কেবল কি দুরবস্থা, অথচ এই ছবিটাই দেখেন অনেক কেবল এখানেও আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, ছবিগুলি ছোট ছোট আছে, আপনারা এরকম সিম্পল লিখেও সার্চ করে দেখতে পারেন। দেখেন কেবলগুলি যদি এরকম উল্টাপাল্টা থাকে তাহলে কি দুরবস্থা দেখা যায়। আদারওয়াইজ এই সেম কেবলগুলিকে আপনি পরের ছবিগুলিতে দেখেন সুন্দর করে সাজায় রাখা। কারণ একটা সুইচের মধ্যে ম্যাক্সিমাম থাকে 32টা পোর্ট। 32টা পোর্টকে আপনি যখন 100টা পিসি কানেকশন করবেন একটা নেটওয়ার্কে, তখন আপনার সুইচ লাগতেছে একাধিক। তো সেই সুইচ গুলিকে এরকম প্যারালাল দেখেন, এখানে একটা দুইটা তিনটা চারটা সুইচ আছে। এই চারটা সুইচের মাধ্যমে প্রতিটা সুইচে যদি 32টা করে তার থাকে, তাহলে 100টা কানেকশন এখান থেকে দেওয়া সম্ভব। ওই সুইচ গুলিও আবার একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে সুইচের একটা পোর্ট পরের সুইচের আরেকটা পোর্টে কানেক্ট করে দিয়ে সুইচ গুলিকে প্যারালালি কানেক্ট করে দেওয়া যায়। তাহলে এই টোটাল আপনি মনে করতে পারেন যে তাহলে তো আমি 32টার উপরে কানেকশন নিতে পারছি না। তাহলে এইভাবে যে আপনি ডান পাশের ছবিটাই খেয়াল করেন, যে এইভাবে যদি অর্গানাইজ করেন একটা সুইচের সাথে আরেকটা সুইচকে কানেক্ট করে, আপনি টোটালটাকে একটা নেটওয়ার্কে করতে পারবেন। দেখেন যে লেফট সাইডের ছবিতে তারগুলি এরকম উল্টাপাল্টা থাকলে কি বাজে অবস্থা দেখা যাচ্ছে এবং কাজ করতেও অসুবিধা হচ্ছে। দেন এই ছবিটাতে যদি আপনি এরকম কেবলগুলিকে সুন্দর করে সর্টিং করে রাখেন, সো ইউ উইল গেট বেনিফিটস ফ্রম দ্য সর্টিং। দেখেন এই অবস্থায় ছিল, পাশে এরকম সুন্দর করে সাজানো, সাজায় রাখছে। সুন্দর করে এরকম সাজাতে সময় লাগে, এটা বললেই এটা করা হয়ে যাচ্ছে না, এটা করতে সময় লাগছে। বাট এটাকে কি করা যাচ্ছে, সুন্দরভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। প্রত্যেকটা কেবলের লেবেলিং করে রাখা যায় যে এই কেবলের এত নম্বর আইপি। সুইচের গায়ে তো আর সুইচ ভিতরে আইপি সেট করে রাখছে, কিন্তু সুইচ তার বাইরে ডিসপ্লে করছে না যে এই কেবলটা এত আইপি। তাহলে ওইটাকে আমরা কি করি, যে ওইটাকে আমরা প্রত্যেকটা কেবলের মাথায় যেখানে সুইচ কানেক্টেড হয়েছে ওইখানটায় আমরা লেবেলিং করে দেই যে এত নম্বর সুইচ। আপনার ছবিগুলি বড় করে দেখলে বুঝতে পারবেন। তাহলে কি নেটওয়ার্কটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। লার্জ নেটওয়ার্ক হলে দেখেন এই যে এই লোকের অবস্থা বোঝেন, এখানে এই তারের মধ্যে দিয়ে সে লেবেলিং কিন্তু হয়তো করা আছে, কিন্তু এইখানের মধ্যে দিয়ে কিভাবে কাজ করবে। বাট যদি এইটাকে এরকম সুন্দর করে সাজানো থাকে, দেখতে পাচ্ছেন ছবিটা আশা করি, দেখেন কেবল গুলিকে সুন্দর করে একটা বাঞ্চ করে নিয়ে বের হয়ে গেছে। এই কালারটা আবার বাঞ্চ করে আলাদা আলাদা বাঞ্চ করে কেবল টাই দিয়ে সুন্দর ফিটিং করে তারপরে ডেস্টিনেশনে যায় আবার ডিস্ট্রিবিউট হয়ে গেছে। যে মনে করেন নীল কালারটা গেছে আমাদের 1503 ল্যাবে, তারপরে এই গ্রে কালারটা গেছে মনে করেন 1703 ল্যাবে। তাহলে এইখান থেকে তো একটা ভাবেই বেরোচ্ছে, একটা বান্ডিল হয়ে বেরোচ্ছে, তারপরে উপরে যাওয়ার পরে ওইখানে যে ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং সেটাও আমরা করতে হয় যাতে ইউজারের চলাচলে বাধা না পড়ে সেইভাবে করা হয়। আইদার হচ্ছে ফ্লোরের নিচ দিয়ে দিতে হয়, অথবা যদি ফ্লোরের উপর দিয়ে করা হয় তাহলে ওখানে আবার এরকম চ্যানেল দিয়ে দেওয়া হয় যাতে পায়ে না বাঁধে তারগুলি।
তাহলে এইটা ছিল থার্ড। এরপরে আসেন 4 নম্বরে হচ্ছে ট্রি টপোলজি। ছবিটা দেখতেই পাচ্ছেন, একটা গাছের মতো, গাছের শাখা প্রশাখা যেভাবে ছড়ায়, শাখা থেকে প্রশাখা, প্রশাখা থেকে উপশাখা, এরকম মানে ছড়াতে ছড়াতে যে নেটওয়ার্কটা হয় সেটা হচ্ছে আমাদের ট্রি টপোলজি। ট্রি টপোলজি কম্বাইন্স দ্য ক্যারেক্টারিস্টিক অফ বাস এন্ড স্টার টপোলজি। দেখেন এই যে একটা ব্যাকবোন আছে, যেহেতু একটা ব্যাকবোন আছে, একটা ব্যাকবোনের সাথেই সবাই ঘুরে ফিরে এসে কানেক্টেড, মানে কাণ্ডের সাথে সবাই কানেক্টেড। সো এটাকে আমরা বাসের সাথে কম্পেয়ার করতে পারি। আবার স্টারে কি, স্টারে দেখেন যে এই একটা পিসি থেকে, এই একটা সেন্ট্রাল ডিভাইস থেকে বাকি কানেকশনস গুলি গেছে, এই একটা সেন্ট্রাল ডিভাইস থেকে লেফট বা রাইটে দেখেন একটা সেন্ট্রাল ডিভাইস থেকে বাকি ডিভাইসেস গুলিতে যে কানেকশন গেছে, এটাকে আমরা স্টারের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এটা কম্বিনেশন অফ বাস এন্ড স্টার। A tree topology is a type of structure in which all the computers are connected with each other in hierarchical function. মানে ধাপে 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 কানেকশন থাকে, হায়ারার্কিক্যাল ফ্যাশনে কানেক্টেড থাকে। The top most node of tree topology is known as root node. যেটা সবার শেষে থাকে, মানে টপে থাকে যেটা, সেটাকে বলা হয় রুট নোড। রুট থেকেই মানে কাণ্ড, কাণ্ড থেকেই আমার সবাইটা যাচ্ছে। and all the other nodes are descendants, are the descendant node of the root node বা চাইল্ড নোড বলতে পারেন। মেইনটা হচ্ছে রুট নোড, বাকিগুলি হচ্ছে ডিসেন্ডেন্ট নোড বা চাইল্ড নোড। দেয়ার আর অনলি ওয়ান পাথ এক্সিস্ট বিটুইন টু নোড। দুইটা নোড মানে হচ্ছে কম্পিউটার গুলি, তাহলে দুইটা নোডের মধ্যে অনলি একটা পাথ এক্সিস্ট করে। দেখেন যে আপনি মনে করেন যে এই মাউসের কার্সর দিয়ে দেখেন, মনে করেন এই পিসি থেকে এই পিসিতে আসবেন, তাহলে আপনাকে এইখান থেকে এই নোড হয়ে, মানে এই রুট নোড হয়ে, তারপরে বাস কেবলের মাধ্যমে এইখানকার রুটে হয়ে তারপরে এটাই আসতে হচ্ছে। আপনি ডিরেক্টলি এখান থেকে এখানে আসতে পারবেন না, অন্য কোনো দিক দিয়েও ঘুরে আসতে পারবেন না। সেই জন্য বলছে দেয়ার আর অনলি ওয়ান পাথ এক্সিস্ট বিটুইন টু নোডস ফর দ্য ডেটা কমিউনিকেট ডেটা ট্রান্সমিশন, thus it formats a parent child hierarchy. সো এই কারণে এটা আমরা একটা প্যারেন্ট চাইল্ড হায়ারার্কি আকারে বলতে পারি। আপনার ট্রি টপোলজি লিখেন, ট্রি দেখেন যে আরো কিছু সুন্দর সুন্দর রকম ইমেজ আপনাদের সামনে আসবে। আপনারা প্রত্যেকটা জিনিসকে একটু স্টাডি করে বোঝার জন্য যে কন্টেন্টটুকু আপনাদের দেওয়া হচ্ছে, এর পাশাপাশি টেক্সট বুক একটা আপনাদের হয়তো দিলাম, একটা টেক্সট বুকে হয়তো একটা ইমেজ আছে, বাট এখানে ভ্যারাইটি টাইপ ইমেজের মাধ্যমে কিন্তু আপনারা আর কনসেপ্টটাকে আরো সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখেন বিভিন্ন স্ট্রাকচারের ট্রি টপোলজিস এখানে দেওয়া আছে। বুঝছেন, এখানে এই টপোলজিটা দেখেন যে একটা, এটা একটা সুইচ, সুইচের মাধ্যমে কতগুলি কম্পিউটার কানেক্ট, এই সুইচটা আবার ব্যাকবোনে কানেক্ট আছে, এই ব্যাকবোনের সাথে আবার আলাদা কিছু সুইচের সাথে আবার আলাদা আলাদা কিছু ডিভাইসেস কানেক্ট আছে। নেক্সট ক্লাসে, আপনাদের ল্যাব ক্লাসে আপনারা সেম এইরকম টপোলজিস গুলি যে দেখছেন মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড, এইরকম টপোলজিস গুলিকে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন একটা সুইচের সাথে কিছু ডিভাইস কানেক্টেড, এখানে ব্যাকবোনের সাথে সরাসরি একটা কানেক্টেড আছে, সার্ভারকে কানেক্টেড করে দিচ্ছি সরাসরি ব্যাকবোনের সাথে, এবং এই যে ডট ডট গুলি দেখছেন এগুলি হচ্ছে হাব অথবা সুইচ, এইগুলির মাধ্যমে আমরা আরো ডিভাইসকে কানেক্ট করছি এবং এই ডিভাইসের সাথে আবার যে আরো কানেকশন আসছে। সো ডিফারেন্ট টাইপের দেখেন ট্রি টপোলজিস এর ছবি এখানে আপনাদের দেওয়া আছে, ভ্যারাইটিস টাইপের। আপনাদের একটা ইলাস্ট্রেশন কিন্তু অনেক কিছু এক্সপ্লেইন করে। আপনি 10টা লাইন পড়ে বুঝতে যেটা অনেক কঠিন মনে হয়, ওইটার উপরে যদি আপনার একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামটাকে আপনি একটু ভালো করে ফলো করেন উইথ দ্য লেভেলস অফ দ্য ডায়াগ্রাম, তাহলে আপনার জন্য অনেক সময় বোঝাটা ইজিয়ার হয়। সো আপনাদেরকে এইভাবে সার্চ করে করে আপনার প্রত্যেকটা টপোলজিস এর একটা ছবি দেওয়া আছে, আপনার আরো অনেক ছবি আছে, আরো অনেক স্ট্রাকচার আছে, এগুলি দেখবেন। আচ্ছা, now come to the advantage of tree topology, support for broadband transmission.
Tree topology is mainly used to provide broadband transmission, that is, signals are sent over a long distance without being alternate. মানে হচ্ছে আপনার ওই যে একটা ব্যাকবোন কেবলের মাধ্যমে আপনার ব্রডব্যান্ডের সিগন্যালটা পাস হয়ে যাচ্ছে এবং ওই ব্রডব্যান্ডের যে মেন লাইনটার সাথে আপনার স্মল স্মল যে নেটওয়ার্ক গুলি, আপনার এখানে 5টা কম্পিউটার আছে, এটা একটা নেটওয়ার্ক, সেখানে কানেকশন যাচ্ছে। আরেকটা জায়গায় 5টা 10টা কম্পিউটার আছে, সেখানে কানেকশন যাচ্ছে, বাট থ্রু ওয়ান ব্যাকবোন কেবল। সো কমনলি এটা এই ব্রডব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ হয়। মানে আমরা যে ব্রডব্যান্ড লাইনটা নেই বাসায়, এইটার ক্ষেত্রে যেই নেটওয়ার্কটা টপোলজিটা ইউজ করে সেটা এই ধরনের টপোলজি। ইজিলি এক্সপেন্ডেবল, we can add new devices to the existing network. Therefore, we can say the tree topology is easily expandable. খুব সহজেই আপনি আরো কিছু ডিভাইসেস অ্যাড করতে পারেন, এতে নেটওয়ার্কের অন্য ডিভাইসের কোনো হ্যাম্পার হয় না এবং কোনো স্পিডও কমে যায় না। বাট আমার সেক্ষেত্রে চ্যানেলটা ক্যাপাসিটি ওয়াইজ থাকতে হবে। এখন আমি 100 ডেটাকে পাস করব, 100 কম্পিউটারকে সার্ভিস দিব, আমি ইউজ করছি হচ্ছে চিকন একটা ফাইবার অপটিক, তাহলে ওইটার মাধ্যমে তো আর হচ্ছে এতগুলিকে সার্ভিস দিতে গেলে সার্ভিসটা তো ভালো হবেই না। তাহলে আপনার সার্ভিস ভালো পাওয়ার জন্য যেই রকম আপনার হচ্ছে কেবলস বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই টাইপের ইনফ্রাস্ট্রাকচার আপনি যদি ইউজ করেন তাহলে কোনো অসুবিধা হবে না। ইজিলি ম্যানেজেবল। In tree topology, the whole network is divided into segments known as star networks, which can be easily managed and maintained. সহজে ম্যানেজ করা যাবে। এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন আর ভেরি ইজি ইন ট্রি টোপোলজি। এখানে আর বেশি ডিটেলস আলোচনা করা হয়নি, কারণ এইখানের এরর ডিটেকশন আপনার যে স্টার টপোলজিতে যে আপনি এরর ডিটেকশনটা দেখেছেন কাছাকাছি ওই রকমই। মানে আপনার যেইখানে ফল্ট হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে ওইখানে যেই ওই ফল্টটাকে সলভ করতে পারছেন। মানে যেই পয়েন্টটা ডাউন আপনি সেই পয়েন্টটাকে নিয়ে কাজ করছেন, আপনাকে সবগুলি পয়েন্ট চেক করতে হচ্ছে না। So error detection is very easy. তারপর হচ্ছে লিমিটেড ফেলিউর, দ্য ব্রেকডাউন ইন ওয়ান স্টেশন ডাজ নট এফেক্ট দ্য এন্টায়ার নেটওয়ার্ক। কোনো একটা পয়েন্টে ফেলিওর হলে ওই পয়েন্টটাকেই আমরা ফেল থাকে, বাকি নেটওয়ার্কটা ডাউন হয় না। পয়েন্ট টু পয়েন্ট ওয়ারিং, ইট হ্যাজ পয়েন্ট টু পয়েন্ট ওয়ারিং ফর ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিফিকাল্ট ট্রাবল শুটিং। ইফ আমরা একটু আগে বলছিলাম যে এখানে ট্রাবল শুটিংটা ম্যানেজেবল, ইজিলি ম্যানেজেবল, বাট এখানে ডিফিকাল্ট কোন সেন্সে আসছে দেখেন, ইফ এনি ফল্ট অকার্স ইন দ্য নোড দেন ইট বিকামস ডিফিকাল্ট টু ট্রাবল শুট দ্য প্রবলেম। তো যে নোডটায় প্রবলেম হচ্ছে ওই নোডটাই আমরা সমাধান করলেই হচ্ছে, এই ডিফিকাল্টিসটা খুব একটা প্রমিনেন্ট কিছু না, মানে খুব একটা মেজর ডিফিকাল্টিস না। আচ্ছা, এরপরে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ বলছে হাই কস্ট, ডিভাইস রিকোয়ার ফর ব্রডব্যান্ড ট্রান্সমিশন আর ভেরি কস্টলি। আপনার যে সুইচ ইউজ করতে হয়, রাউটার ইউজ করতে হয়, রিপিটার ইউজ করতে হয়, এই ডিভাইসেস গুলি কস্টলি। দ্যাটস ওয়াই নেটওয়ার্কের শুধু নোডস বা কম্পিউটারস গুলি বাদে আদার যা যে ইকুইপমেন্টস লাগে, কেবলস লাগে, আপনার সুইচ গুলি যদি একাধিক সুইচ থাকে, আপনার ইমেজটাই দেখছিলেন যে একটা কেবিনেট আলমারির মতো তার মধ্যে তাকে তাকে রাখা হয়েছে, এইগুলিকে কেনা লাগে। মানে অল ইকুইপমেন্টস গুলি যে আমাদের কিনতে হয়, দিজ আর কস্টলি। তারপর হচ্ছে ফেলিওর, the tree topology maintained relies on main bus cable and failure in the main bus cable will damage the overall network. হ্যাঁ, এই নেটওয়ার্কটা ড্যামেজ কখন হতে পারে, যখন আপনার মেইন বাস কেবলটাই ফেলিয়ার হবে, যেই পজিশন থেকে ফেলিয়ার হবে তারপরের থেকে আর কেউ কানেকশন পাবে না। ফেলিওর এন্ড থেকে নেক্সট এ যতগুলি নোড আছে ট্রি আকারে কানেক্টেড, কোনোটাই আর কানেকশন পাচ্ছে না, কারণ মেইন কেবলটাই ফেল করেছে। Reconfiguration default, if new device is added then it becomes difficult to reconfigure. এটাও খুব একটা সিগনিফিকেন্ট ফল্ট না, কারণ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সেট অফ আইপি অ্যাড্রেস থাকেই যে আমার নেটওয়ার্কের মধ্যে
আমি কোন ক্লাসের নেটওয়ার্ক ইউজ করছি, কোন টাইপের নেটওয়ার্ক ইউজ করছি, এবং কোন কোন আইপি গুলি অলরেডি ইউজ করেছি, কোন কোন আইপি গুলি খালি আছে। আপনি নেটওয়ার্কের মধ্যে যে আইপি গুলি খালি আছে সেই লিস্ট থেকে যদি কোনো একটা আইপি বসান তাহলে আইপি কনফ্লিক্টও হবে না। ইভেন আমরা যদি ডিএইচসিপি ইউজ করি, মানে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, এই টাইপের প্রোটোকলের মাধ্যমে যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, আইপি অ্যাড্রেস নেটওয়ার্কের মধ্যে আমি যেই রেঞ্জটা সিলেক্ট করে দেবো ওই রেঞ্জের মধ্যে থেকে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি নিবে। সো আইপি অ্যাড্রেস কনফ্লিক্ট হওয়ার সেক্ষেত্রে কোনো সুযোগই থাকে না। যে আইপি অ্যাড্রেসটা অলরেডি একটা পিসিতে নিয়ে ফেলছে সেই আইপি অ্যাড্রেসটা দ্বিতীয় আর কোনো পিসিতে নিবে না অটোমেটিক্যালি। এরপরে আছে দেখেন মেশ টপোলজি। মেশ মানে হচ্ছে জাল, প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড থাকা, এরকম একটা টপোলজি। এটা সাধারণত স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে পসিবল। প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে মনে, স্যার এই কম্পিউটারের সাথে তো এইটা কানেক্টেড নাই। এই যে সরাসরি লেফট এবং রাইট এই দুইটা কানেক্টেড যে নাই, সেটা এখানে বেশি কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখানো হয়নি। মেশ কম মেশের ডিটেলসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন যে মেশটা দুই রকম হয়, একটা হচ্ছে ফুল মেশ আর একটা হচ্ছে পার্শিয়াল মেশ। তাহলে মেশ টপোলজির আমরা যদি এখানে আচ্ছা দেখেন, এই যে নেটওয়ার্ক গুলি দেখছেন মেশ টপোলজি প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড, এইরকম টপোলজিসকে বলা হচ্ছে ফুল মেশ টপোলজি। সবাই সবার সাথে কানেক্টেড আছে, দেখেন অনেক তার লাগছে কিন্তু এই পিসি থেকে বাকি 5টা পিসিতে কানেকশন আছে। দেখেন এই যে এইটা এখান থেকে লেফটে 1 নম্বরে, এই যে 2 নম্বরে, এই সোজা 3 নম্বরে, এই 4 নম্বরে এবং এই 5 নম্বরে, এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফুল মেশ টপোলজি। আর পার্শিয়াল মেশ টপোলজি যদি দেখেন তাহলে এই যে এরকম আসেন, যে একে অপরের সাথে কানেক্টেড কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড না। আরো সিম্পল যদি দেখেন, এই যে এই টাইপের ইমেজ আছে, না এটা না, আমাদের ইমেজে যেটা আছে এইটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে পার্শিয়াল মেশ, মানে একে অপরের সাথে কানেক্টেড কিন্তু কিছু কিছু বাদে সবাই সবার সাথে কানেক্টেড না। দ্যাট ইজ দ্য পার্শিয়াল মেশ টপোলজি। আচ্ছা, এই টপোলজি ডিটেলসে যদি আমরা আসি, দেখেন যে ইন মেশ টপোলজি an arrangement of the network in which computers are interconnected with each other through various redundant connection. আলাদা আলাদা রিডান্ডেন্ট কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকে। দেয়ার আর মাল্টিপল পাথস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার, একটা থেকে আরেকটা যাওয়ার জন্য একাধিক পথ থাকতে পারে। ঠিক আছে, যেমনটা মনে করেন যে রাস্তার হিসাবটা, আপনি বনানী থেকে গুলশান যাবেন, বনানী থেকে ধানমন্ডি যাবেন, আপনি 3-4টা ডিফারেন্ট ওয়ে আছে। প্রত্যেকটা রোডই দেখেন এক জায়গায় যায় আরেকটা রোডের সাথে কানেক্ট হয়েছে। আপনি এদিক দিয়েও যেতে পারেন, ওদিক দিয়েও যেতে পারেন, এরকম একটা অবস্থা। সো এই জন্য বলা হচ্ছে যে মাল্টিপল পাথ আছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাওয়ার জন্য। ইট ডাজ নট কন্টেন দ্য সুইচ হাব অর এনি সেন্ট্রাল কম্পিউটার, এখানে কোনো সুইচ হাব বা সেন্ট্রাল কম্পিউটার থাকে না। তারপরে দ্য ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ মেশ টপোলজি, ইন্টারনেটটা হচ্ছে মেশ টপোলজির একটা এক্সাম্পল, যেখানে আপনি এবং অন্যান্য ইউজাররা ইন্টারনেটের সাথে তো কানেক্ট আছেনই এবং একে অপরের সাথেও কানেক্ট আছেন। মানে ইন্টারনেটে আপনি কানেক্ট হওয়া মানে আপনি ইন্টারনেটে কানেক্টেড সকল ডিভাইসের সাথে কানেকশন পেতে পারেন, যদি আপনার অথেন্টিসিটি থাকে, মানে আপনার কানেকশনের পারমিশন থাকে। বাট আপনি কিন্তু কানেক্টেড, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে এন্টার করতে পারছেন। তার মানে ওয়েবসাইটটা কি, একটা পিসিতে কানেকশন, একটা ওয়েবসাইটে হচ্ছে একটা পিসি, যে পিসিতে ওই ওয়েবসাইটের ফাইলগুলি রাখা আছে। কারণ আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারছেন মানে আপনি যে কোনো পিসিতে ঢুকতে পারছেন। এবার আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস পারমিশন আছে, এরকম যে কোনো জায়গায় আপনি ঢুকতে পারছেন থ্রু ইন্টারনেট। তাহলে একটা জালের মতো বিস্তৃত নেটওয়ার্ক। আচ্ছা, মেশ টপোলজি ইজ মেইনলি ইউজড ফর ওয়ান ইমপ্লিমেন্টেশন হোয়ার কমিউনিকেশন ফেলিওর আর
ক্রিটিক্যাল কনসার্ন, যেখানে কমিউনিকেশন ফেলটা হতে দেওয়া যাবে না, কমিউনিকেশন ফেল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেরকম ওয়ান কমিউনিকেশনের ওয়ান ইমপ্লিমেন্টের জন্য, ওয়ান মানে তো আপনারা জানেনই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বড় নেটওয়ার্ক যেটাকে বলা হয়, এই ক্ষেত্রে ফেলিওর হতে দেওয়াই যাবে না। সেরকম ক্ষেত্রে মেশ টপোলজি করা হয়, যে একটা ফেল হয়েছে তাহলে সেকেন্ড রুট দিয়ে যাও, মানে একটা রাস্তা বন্ধ তাহলে আপনি অন্য রাস্তা দিয়ে যান, সেই রাস্তাও বন্ধ তাহলে তৃতীয় রাস্তা দিয়ে যান, একাধিক রাস্তা যেহেতু আছেই আমার। মেশ টপোলজি ইজ মেনলি ইউজড ফর ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা মেনলি ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয়, কারণ এত এক্সটেন্সিভ কেবলিং সম্ভব না। মেশ টপোলজি ক্যান বি ফর্মড ইউজিং দ্য ফর্মুলা। কতগুলি কেবল লাগবে যদি আপনি কেবল দিয়ে করেন, তাহলে কেবলের সংখ্যা লাগবে এই পরিমাণ, যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। মনে করেন যে আপনার এখানে where n কি, n কাকে বলছি, n ইজ দ্য নাম্বার অফ নোডস দ্যাট রিপ্রেজেন্ট দ্য নেটওয়ার্ক। মানে একটা নেটওয়ার্কের মধ্যে মনে করেন 10টা কম্পিউটার আছে মাত্র, তাহলে কতগুলি কেবল লাগবে, 10 ইন্টু 10-1 মানে 9, তাহলে 10 ইন্টু 9 মানে হচ্ছে 90 ডিভাইড বাই 2। যেহেতু একটা তারের দুই মাথায়, ডিভাইড বাই 2 কেন, 90টা কেবল লাগতো, কিন্তু একটা তার তো দুইটা কম্পিউটারকে কানেক্ট করছে, এক মাথায় এই কম্পিউটার আরেক মাথায় ওই কম্পিউটার, সো আপনার কেবল লাগবে 45টা। তার মানে 10টা কম্পিউটারকে আপনি প্রত্যেকের সাথে কানেক্ট করে মেশ টপোলজি যদি করতে চান, তাহলে আপনার 45টা আলাদা আলাদা কেবল লাগবে। বুঝতে পারছেন? পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। শুধু আপনারা যেটা করেন, শুধু ক্লাসের সময় একটু আগে তো তাও ক্লাসে বসে থাকতেন, এখন তো অনলাইনে কে কি করতেছেন আপনাদের ভিডিও তো দেখতে পাচ্ছি না। যদিও আমাদের বলা হয়েছে ভিডিও চালু করে ক্লাস নিতে, কারণ আমি এইটা স্ক্রিন দেখবো না আপনার ভিডিও দেখবো, তাহলে আমার দুইটা ডিভাইস লাগে, মানে দুইটা কম্পিউটার পাশাপাশি থাকতে হবে। একটা থেকে স্ক্রিন শেয়ার করব, আর আরেকটা থেকে আপনাদের অ্যাক্টিভ আছেন কিনা, কানেক্টেড আছেন কিনা, নাকি কানেকশন দিয়ে ঘুমায় গেছেন, সেটা চেক করা যাবে। যাই হোক, দেখেন নেক্সটে আমরা দুই রকম মেশ টপোলজি হয়, একটা ফুলি যেটা বলছিলাম সবাই সবার সাথে, আর একটা হচ্ছে পার্শিয়ালি। এখানে পার্শিয়াল মেশ টপোলজিতে নট অল বাট সার্টেন কম্পিউটার্স, মানে সবাই না, বাট কিছু কম্পিউটার বা বেশিরভাগ কম্পিউটার কানেক্টেড থাকে একে অপরের সাথে। অ্যাডভান্টেজ কি কি দেখেন, ইট ইজ রিলায়েবল, mesh topology network are very reliable, as if any link breakdown will not affect the communication or connect। মানে একটা লাইন যদি সমস্যা করে তাহলে খুব একটা অসুবিধা হয় না, কারণ ডিফারেন্ট লাইন দিয়ে ডেস্টিনেশনে পৌঁছানো যায়। ফাস্ট কমিউনিকেশন, কমিউনিকেশন ইজ ভেরি ফাস্ট বিটুইন দ্য নোডস। যেহেতু এক নোড থেকে আরেক নোডে ডাইরেক্ট কানেকশন আছে, ওই ফাস্টেস্ট কানেকশন দিয়ে কানেকশন হবে, এবং আমরা খুব দ্রুত করতে পারবো। আমাকে এখানে মধ্যবর্তী কোনো সুইচ হয়ে বা লং ডিস্টেন্স পার করে আমাকে আরো কিছু ডিভাইস পার হয়ে আসা লাগছে না, ডিরেক্টলি আমি কানেক্টেড সেন্ডার অ্যান্ড রিসিভার, সো ফাস্ট কমিউনিকেশনটা পসিবল। Easier reconfiguration, adding new device would not disrupt the communication between other devices। নতুন একটা ডিভাইস যদি আপনি অ্যাড করেন, তাহলে এটা অন্য কাউকে ডিস্টার্ব করবে না। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কস্ট। Mesh topology contains large number of connected device such as router and more transmission media than other topologies। সো আপনার এখানে হচ্ছে এই সেটআপ কস্টটা অনেক বেশি পড়ে। ম্যানেজমেন্ট, mesh topology network are very large and very difficult to maintain and manage। যেহেতু বড় নেটওয়ার্ক এবং জালের মতো বিস্তৃত, সো এটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। ইফ দ্য নেটওয়ার্ক ইজ নট মনিটরড কেয়ারফুলি, যদি ঠিকমতো মনিটরিং না করা হয়, দেন দ্য কমিউনিকেশন লিঙ্ক ফেলিওর গোজ আনডিটেক্টেড। ঠিকমতো যদি মনিটর না করা হয়, আপনারা দেখেন যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং তার ডিপার্টমেন্ট থাকে নেটওয়ার্কের ইস্যুস গুলিকে মনিটরিং করার জন্য, কোথায় কি ফেলিয়ার হচ্ছে। আপনি সাধারণ ব্রডব্যান্ড একটা লাইন নিছেন, সেই ব্রডব্যান্ড লাইন কি আপনি আপনার হোম যে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, আমরা খুব কম খরচে যেগুলি ইউজ করি, এইগুলিও দেখবেন যে যেখান থেকে আপনাকে কানেকশন দিছে ওইখানে একজনকে বসায় রাখছে, সে কি করছে,
একটা সফটওয়্যারের মাধ্যমে, মনে করেন মিক্রোটিক টাইপের একটা সফটওয়্যারের মাধ্যমে সে দেখছে যে কানেকশনস গুলি সব এস্টাবলিশ ঠিকঠাক মতো আছে কিনা, এবং ওখান থেকে ডেটাকে ডিস্ট্রিবিউট করা, কানেকশনের সবকিছু মনিটরিং করা, সেইগুলিকে করতে হয়, এগুলিকে করা হয়। অথবা যদি ফুল টাইম মনিটরিং করা পসিবল নাও হয়, লগের ভিতরে ওইটাকে রেকর্ড থাকে যে সব কানেকশন ঠিকঠাক আছে কিনা। যদি কোনো অকারেন্স হয়, কোনো ফেলিওর হয়, সেটা ওই লগের মধ্যে রেকর্ডেড হয়ে যায়, লগ ফাইলে, লগের টেক্সট ফাইলে রেকর্ড হয়ে যায়। এবং সেই রেকর্ড অনুযায়ী ধরেন 1 ঘন্টা পর পর চেক করে, যে রেকর্ডে চেক করলাম যে কোনো ফেলিওর আছে কিনা, থাকলে সেই পয়েন্টে কাজ করলাম। আর এফিসিয়েন্সি ইন দ্য টপোলজি, রিডান্ডেন্ট কানেকশনস আর হাই। মানে রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয় কানেকশন, মানে একটা পিসি থেকে সবাইকে কানেক্ট করছি, এরকম অন্যটা থেকে সবাইকে কানেক্ট করেছি, এইরকম হওয়ার কারণে রিডান্ডেন্সিটা বেশি এখানে। That's why it reduces the efficiency of the network. নেটওয়ার্কের এফিসিয়েন্সিটাকে কম করে দেয়। বাট এইটাকে সলভ করা পসিবল যদি এটা ওয়্যারলেস হয়। ওয়্যারলেস হলে আবার কোনো ব্যাপার না, সবাই সবার সাথে কানেক্টেড থাকবে ওয়্যারলেসলি, সো কোনো কমপ্লেক্সিটি হবে না। লাস্ট ওয়ান আজকের টপিক, দ্যাট ইজ দ্য হাইব্রিড টপোলজি। আপনাদেরকে এতক্ষণ যে টপোলজিস গুলি নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে থেকে 2 বা 2 এর অধিক টপোলজিকে একসাথে মিক্স আপ করে যে টপোলজি হয়, দ্যাট ইজ দ্য হাইব্রিড টপোলজি। দেখেন যে the combination of various different topologies are known as hybrid. The hybrid is a connection between different links and nodes to transfer the data. When 2 or more different topologies are combined together, is termed as hybrid topology. And if smaller topologies and similar topologies are connected with each other, will not result in hybrid topology. মনে করেন যে একই ধরনের যদি দুইটা হয়, তাহলে তাকে হাইব্রিড বলবো না আমরা। বাস টপোলজি আর একটা বাস টপোলজি, দুইটা এক বাস টপোলজি হলে তাকে আমরা হাইব্রিড বলছি না। ফর এক্সাম্পল, ইফ দেয়ার এক্সিস্ট এ রিং টপোলজি ইন ওয়ান ব্রাঞ্চ অফ সাম ব্যাংক and the bus topology in another branch of some bank, then connecting those two topologies will result hybrid topology. মানে একটা ব্রাঞ্চে আছে আপনার রিং আর একটা ব্রাঞ্চে আছে বাস, তাহলে ব্রাঞ্চ গুলিকে তো আমি একসাথে কানেক্ট করব, কারণ হেড অফিস থেকে যখন হিসাব করা হচ্ছে, হেড অফিসের পার্সপেক্টিভে আপনার সবগুলি ব্রাঞ্চ তার আন্ডারে থাকতে হবে। সবগুলি ব্রাঞ্চ যখন আন্ডারে থাকবে, তখন এক ব্রাঞ্চে এই টপোলজি, আরেক ব্রাঞ্চে ওই টপোলজি, তাহলে এইটা মিলে একটা কম্বাইন হাইব্রিড টপোলজি হয়ে যাচ্ছে। কয়েকটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এটুকু দিয়ে আজকে শেষ করব। দেখেন যে it is reliable. If fault occurs in any part of the network, will not affect the functioning of the rest of the network. Scalable, সহজে স্কেল বাড়ানো যায় বা কমানো যায়। Flexible, this is flexible as it can design according to the requirement of the organization. আপনার যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা তৈরি করছি, সো ইট ইজ ফ্লেক্সিবল, প্রয়োজনে কম বেশি করতে পারছি আমরা। Effective, hybrid topology is very effective as it can design such a way that strengthens the network. মানে আপনার কিভাবে আপনার লোকেশনে আপনার যে নোডস গুলি আছে সেইগুলিকে কিভাবে কানেকশন দিলে আহ, ভালো কাজ করবে, কারণ এখানে তো সব রকম টপোলজি ইনক্লুডেড। তাহলে কোন জায়গায় আপনি কোন স্ট্রাকচারটাকে ফলো করবেন ডিপেন্ডস অন ইওর সিচুয়েশন। যেহেতু অল সিচুয়েশন আপনি কম্বাইন করতে পারছেন, সো এইটা একটা ইফেক্টিভ ডিজাইন হয় নেটওয়ার্কের, যেটা কি করবে, আপনাকে স্ট্রেংথ অফ দ্য নেটওয়ার্ক ইজ ম্যাক্সিমাইজড অ্যান্ড উইকনেস অফ দ্য নেটওয়ার্ক ইজ মিনিমাইজড। স্ট্রেংথ গুলিকে বাড়াবে, উইকনেস গুলিকে কমাবে। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কমপ্লেক্স ডিজাইন, একটা হচ্ছে হাইব্রিড টপোলজি যদি আপনাদেরকে নেটে দেখাই, তো বিভিন্ন রকম হাইব্রিড টপোলজি আছে। দেখেন, মনে করেন যে এই হাইব্রিড টপোলজির মধ্যে আমরা রিং টপোলজিস নিচ্ছি, আমরা বাস টপোলজিস ইউজ করছি, আমরা স্টার টপোলজিস ইউজ করছি। ঠিক আছে, দেখেন সব রকম টপোলজিস গুলিকে নিয়ে যে আমরা করছি, আমার যেখানে যেরকম চাহিদা সেই অনুযায়ী আমি দিচ্ছি। দেখেন
একই নেটওয়ার্ক, একটা টেকনোলজি, সবাই কিন্তু কানেক্টেড একে অপরের সাথে। এই পাশে বাস টেকনোলজি, এই পাশে রিং আছে, এই পাশে স্টার আছে, তিনটাকে নিয়ে তো আমরা একসাথে করছি। আরো বড় নেটওয়ার্কে যদি দেখেন, ইমেজ গুলিতে এরকম দেখবেন আপনারা সার্চ করে করে, তাহলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা একটু কমপ্লেক্স, কারণ অনেক রকম টেকনোলজি এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা হচ্ছে, যে দ্য মেজর ড্রব্যাক অফ হাইব্রিড টপোলজি ইজ দ্য ডিজাইন অফ দ্য হাইব্রিড নেটওয়ার্ক, and it is very difficult to design the architecture of the hybrid network. But it is actually not very difficult for those people who knows the structure very well. That means when you are a system administrator, আপনি কিন্তু ভালো করে জানবেন যে আপনাকে এই ধরনের প্র্যাকটিস গুলি করেই আপনি কিন্তু সিস্টেম অ্যাডমিন হয়েছেন। তার মানে বিষয়গুলি আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিস থাকতে হবে, এবং স্ট্রাকচার এবং ওইটার ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলি সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। দেন ইউ ক্যান বি এ স্ট্যান্ডার্ড, ইউ ক্যান মেক এ স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক। আচ্ছা, তারপরে সেকেন্ড ছিল কস্টলি হাব। The hub used in the hybrid topology are very expensive, and these hubs are different from usual hub used in other topology. অন্যান্য টপোলজিতে আমরা যে নরমাল হাবগুলি ইউজ করি, এইখানে সেই হাব ইউজ করলে হবে না, এখানে একটু ডিফারেন্ট টাইপের হাব ইউজ করতে হয়। আপনারা যদি গুগলে সার্চ করেন যে হাব ইউজড ফর হাইব্রিড টপোলজি, তাহলে সেই হাবের ছবি বা হাব বা সুইচ লিখে সার্চ করবেন, সেই সুইচের ছবি আসবে, এবং সেই সুইচগুলি দেখবেন যে নর্মাল সুইচগুলির চেয়ে ওইটার ফাংশনালিটি বেশি থাকে এবং ওইগুলির প্রাইসও বেশি হয়। আপনি সিসকোর একটা নর্মাল সুইচ কিনতে যান লাখ টাকার উপরে, এক থেকে একাধিক লক্ষ টাকা একটা সুইচের দাম। অথবা আপনি অন্য কোম্পানির একটা সুইচ কিনতে যান, আপনি 10-20 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ডিভাইসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে সেটার প্রাইস হয় আর কি, এবং সেটার ফাংশনালিটি পারফরমেন্স কি করবে তার উপরে বেস করে সেটার প্রাইসটাকে এই হয়। সো কস্টলি হাব আমাদের লাগছে, আর কস্টলি ইনফ্রাস্ট্রাকচারও লাগছে। ইনফ্রাস্ট্রাকচার কস্ট ইজ ভেরি হাই, অ্যাজ হাইব্রিড নেটওয়ার্ক requires lot of cabling এবং নেটওয়ার্ক ডিভাইসেস। যেহেতু আপনার এখানে অনেক কেবল লাগছে, আপনার এখানে তো ছোট জায়গার মধ্যে দেখাচ্ছি, কিন্তু ডিস্টেন্সে থাকতে পারে। মানে এই যে ছবিতে যে নেটওয়ার্কটা দেখছেন, এই ছোট ছোট গ্রুপ অফ পিসি গুলি আলাদা আলাদা লোকেশনে আছে, কারণ আমার আলাদা আলাদা ব্রাঞ্চে আছে। তো সেইখানে তো কেবলিং করে যাওয়া লাগছে আমার। যখন ডিস্টেন্সটা লং হয়ে যায়, তখন তো আমরা ওইটা আর ওয়্যারলেস করতে পারি না, তখন তো ওয়্যারডে চলে আসতে হয়। যখন ইন্টার ডিস্ট্রিক্ট হয়ে যায়, ইন্টার কন্টিনেন্ট হয়ে যায়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাব, এক জেলা থেকে আরেক জেলায় যাবে কানেকশন, তখন তো এটা আর ওয়্যারলেস চলে না। হ্যাঁ, হতে পারে কিছু কানেকশন স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে, বাট কমনলি ইউজড এর জন্য, এই যে আমরা কোটি কোটি ইউজার ইন্টারনেট ইউজ করছি, ইন্টারনেটটাকে ইউজ করার জন্য আমাকে তো পুরো একটা নেটওয়ার্কে কানেক্ট থাকতে হচ্ছে। এইটা আমি না হয় আমার বাসা থেকে ওয়াইফাই কানেক্ট হতে পারছি, কিন্তু এইটার ব্যাক এন্ডে আপনি দেখবেন যে আপনি তার থেকে সার্ভিস নিয়েছেন, সে কানেক্টেড আছে আমাদের গভর্নমেন্টের লিজ লাইনের সাথে, গভর্নমেন্ট কানেক্ট আছে আন্ডার সাবমেরিন কেবলের সাথে, যেটা আন্ডার ওয়াটার পাস হয়েছে। এইভাবে টোটাল নেটওয়ার্কটা কানেক্ট থাকে। তো আজকে তাহলে এই পর্যন্তই। এনি কোশ্চেন ফ্রম টুডেজ ডিসকাশন? ইফ নট, তাহলে আপনারা একটু প্লিজ ক্যামেরাটা অন করবেন, স্ক্রিনশট নিতে হবে। জাস্ট ফর এ ফিউ সেকেন্ড ক্যামেরাটা অন করলে আমি স্ক্রিনশট নিব। All are requested to just open your camera. আচ্ছা, আজকে যে আলোচনা করলাম, আপনারা এই টপোলজিস এর নোটটা মনে হয় এখনো পাননি, আমি আপলোড করে দিচ্ছি।